ফেস্টিভ্যাল। প্রিয় শিক্ষার্থী, শুভ সন্ধ্যা। কেমন আছো? তোমরা অনেকেই এসছো লাইভে। আজকে তোমাদের সাথে আমার বিশেষ কিছু দিক নির্দেশনা আছে। সামনে পরীক্ষা, আমরা রুটিন দিয়ে দিয়েছি। আমি এখনই একটা রুটিন টেক্সট করে দিব এখানে। তোমরা আগে দেখবে, দেখার পরে কোন কোন জায়গায় সমস্যা আছে সমস্যাগুলো আমাকে একটু জানাবে, তারপর আমি ক্লাসটা শুরু করব। তোমরা এসছো কে কে? নাসরিন আলম এসছো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দেখবা যে আমার এতে যাওয়ার পরে দেখবা যে ই ট্রাস্ট পরীক্ষা বলে একটা লিঙ্ক দিয়েছি। ওই লিঙ্কে আমি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো সিলেবাসই দিয়ে দিয়েছি। হ্যাঁ, যদি এখানে কোনো তোমাদের অবজারভেশন থাকে, কোনো কাটসাট করা যাবে না। যদি কোনো অংশে কোনো দুর্বলতা থাকে তাহলে আমাকে টেক্সট করো। টেক্সট আর হচ্ছে সবার আগে নাম এবং রোল নাম্বারটা তোমরা দিয়ে দাও। এরপরে আজকে আমরা সমাসের বাকি অংশ শুরু করব। তোমরা জানো যে আমরা সমাস তিনটে সমাস আমরা করিয়েছিলাম, রাইট? আজকে তৎপুরুষ, বহুব্রীহি। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? একটু রেসপন্স করো তো। আমার কথা শোনা যায় কিনা একটু আমাকে একটু বলো। শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করবো, রাইট? আমার লিঙ্কটা একটু দেখে নিবে। আমার সাজু এস জাহানে আমি তোমাদের রুটিনটা পেস্ট করে দিয়েছি। রুটিনটা নাই, তোমাদের সিলেবাসটা পেস্ট করে দিয়েছি। এই সিলেবাসে কোনো জায়গায় তোমাদের সমস্যা থাকলে, কোনো জায়গায় ঘাটতে থাকলে অবশ্যই আমাকে বলবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমরা সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা করবে। ইয়েস স্যার, ঠিক আছে। আর হেডফোন ইউজ করো, তাহলে দেখবা শব্দগুলো খুব সুন্দর আসছে, শব্দগুলো শোনা যাবে। তোমরা রোল নাম্বারগুলো দিয়ে দাও। রোল নাম্বার, জি স্যার। আশির রহমান, জি স্যার। হ্যাঁ, ভেরি গুড স্যার। অল্প অল্প শোনা যাচ্ছে না, একটু হেডফোন ব্যবহার করো। হেডফোন ব্যবহার করলে ক্লিয়ার শোনা যাবে। আশা করি তোমরা সবাই চলে এসছো। আমরা দেখো 3টে কঠিন অধ্যায় আমরা দিয়েছি। একটা হচ্ছে সমাস, একটা প্রত্যয়, একটা কারক। আর পঞ্চম অধ্যায়টা সব। পঞ্চম অধ্যায় আমরা লকডাউনের আগেই আমরা কিন্তু শেষ করেছিলাম। তো আজকে আমরা সমাসের বাকি অংশটা শেষ করব। বাকি তারপরে সবাই আসলে আমি তোমাদের সাথে কিছু আলাপ করব এবং তোমাদের বিষয়ে অন্য কোনো সমস্যা থাকলে আমরা জানবো। এখন দেখো তৎপুরুষ সমাস। আজকে কি করব আমরা? তৎপুরুষ সমাস। আজকে হচ্ছে সমাসের 2 নম্বর ক্লাস। হ্যাঁ, সমাসের 2 নম্বর ক্লাস। তৎপুরুষ সমাসে আমাদের কি হবে? এই তৎপুরুষ সমাসে একমাত্র যে বিভক্তিগুলো কাজে লাগে, তাহলে বিভক্তির খেলা। আর তৎপুরুষ সমাসে একটু খেয়াল করবা, তৎপুরুষ সমাসে আমাদের কি হবে? পরপদের অর্থ। অর্থাৎ এখানে মূল জিনিসটা হচ্ছে পরপদের অর্থ প্রধান। পরপদ প্রধান, এটা পরীক্ষায় আসে কিন্তু। কোন পদ প্রধান? আমরা বলবো পরপদ প্রধান। এখন তৎপুরুষ সমাসে কি বিভক্তি অনুযায়ী নামকরণ করতে হয়। হ্যাঁ, বিভক্তি আগে একটা করে দিই আমি। যেমন আমাদের প্রথমেই দেখো আমাদের কি কি আছে? দ্বিতীয়া থেকে আমাদের প্রথম বিভক্তির কোনো কাজ লাগবে না। দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি কি কি দেখো? কে রে। তাহলে আমরা করে ফেললাম দ্বিতীয় বিভক্তি কে রে। এই কে রে, যখন এই কে রে দিয়ে আমরা সমাস করব তখন তার নাম হবে দ্বিতীয় বিভক্তি। এবং কে রে বিভক্তিগুলো উঠে যাবে, মাথায় রাখবা। কে রে বিভক্তিগুলো সম্পূর্ণরূপে উঠে যাবে। তো দ্বিতীয় বিভক্তিতে আমরা কিছু উদাহরণ দিচ্ছি। দেখো 1 নাম্বার।
কি হলো, আমরা বললাম দুঃখ প্রাপ্ত। হ্যাঁ, 1 নম্বর দিলাম দুঃখ প্রাপ্ত। তারপর একটা দিই দেশাশ্রিত দিই, দেশাশ্রিত। ঠিক আছে, তারপর দেখো বিপদাপন্ন, বিপদাপন্ন। এগুলো সবই তোমাদের বই আছে, চিন্তার কারণ নেই। এরপরে হচ্ছে বলতে পারি ব্যক্তিগত, ব্যক্তিগত, তাই না? এইগুলো এখন ব্যাস বাক্য করো। ব্যাস বাক্য করলে দেখবা এই কে এর বিভক্তিটা উঠে গেছে কিসের মধ্যে। আমরা এদিকে দেখি, তাহলে এখানে কি হলো, দুঃখপ্রাপ্ত প্রথম করো। এখানে দেখো দুঃখ কে প্রাপ্ত। ওকে, এখানে কি দেশ কে আশ্রিত। ঠিক আছে, তারপরে বিপদ কে আপন্ন। তারপরে ব্যক্তিকে গত। ক্লিয়ার? এখন মজার ব্যাপার দেখো, আমরা বলেছি যে তৎপুরুষ সমাসই একমাত্র সমাস যে সমাসটা বিভক্তি লাগে এবং বিভক্তি অনুযায়ী নামকরণ করা হয়। আমাদের বিভক্তি কয়টা? প্রথম থেকে সপ্তমী 7টা, কিন্তু আমাদের প্রথম বিভক্তিতে কাজ করে না, প্রথম বিভক্তি কাজে লাগে না। আমরা এই জন্য প্রথম বিভক্তিটা বাদ দিয়েছি, দ্বিতীয় বিভক্তি থেকে শুরু করেছি। এখন দেখো এটা তো ব্যাস বাক্য, তাই না? এটা কিন্তু ব্যাস বাক্য, সবার আগেই বলেছি এটার নাম কিন্তু ব্যাস বাক্য। আর এটা হচ্ছে সমস্ত পদ, তাই তো? এটা কিন্তু আমরা বললাম সমস্ত পদ। তাহলে এই সমস্ত পদ, এখন সমস্ত পদে ব্যাস বাক্যে যে বিভক্তিটা সমস্ত পদে এসে লোপ পাবে, এটার নাম হবে দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, যেমন দেখো দ্বিতীয় বিভক্তি, এখানে দেখো ভালো করে দেখো কে, এখানেও দেখো কে, এখানেও কে, এখানেও কে। এখন দেখো এই কে গুলো মজার ব্যাপার, দেখো আমাদের এর মধ্যে কোন জায়গায় কে আছে? এখানে দেখো কে নাই, এখানেও দেখো কে নাই, এখানেও কে নাই, এখানেও কে নাই। অর্থাৎ এই যে কে গুলো আমাদের এখানে লোপ পেয়েছে, হ্যাঁ, কে গুলো কিন্তু লোপ পেয়ে গেছে। কেটা কি? কেটা কিন্তু দ্বিতীয় বিভক্তির কে। তাহলে এটার নামকরণ করা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এনি কোশ্চেন? না বুঝতে পারলে আমাকে বলো। এই অংশটুকু বুঝতে পেরেছো কিনা দেখো। দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে, অর্থাৎ ব্যাস বাক্যে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে তার নাম হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তো আমরা ব্যাস বাক্যে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, কে গুলো দেখো কোনো জায়গায় নেই, আর দ্বিতীয় বিভক্তি কি? কে। আশা করি বুঝতে পেরেছো। আমি মুছে ফেলবো এবং চলে যাব তৃতীয় তৎপুরুষে। তোমরা এরই মাঝখানে মুছে ফেলেছো, লিখে ফেলেছো। আমার এখন চলে যাব তৃতীয় তৎপুরুষ। ক্লিয়ার? তো তৃতীয় তৎপুরুষ গেলে আমার বুঝতেই হবে। আমি অল্প করে উদাহরণ দিব যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমার কি হলো এখন? তৃতীয়। এখন হবে তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসে আমার বিভক্তি দেখো থাকবে দ্বারা, দেয়া, কর্তৃক। ঠিক আছে, অর্থাৎ আমার বিভক্তিগুলো মনে রাখতে হবে কিন্তু দ্বারা, তারপরে দিয়া, তারপরে কর্তৃক। ঠিক আছে, কিন্তু আমার একটু এটা দেখার আগে একটু আমি পিছনে যাব। সরি, পিছনে যাচ্ছে এই জন্য যে এখানে আমার একটা জায়গা আছে, জায়গাটা তোমাদেরকে দেখাতেই হবে। সেটা হচ্ছে মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি 3 স্টার দিলাম। 3 স্টার এখান থেকে পরীক্ষায় আসে। হ্যাঁ, যে ব্যক্তি, ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ওকে, এটা নোট করে রাখো। ব্যক্তি অর্থে, ব্যক্তি, ব্যক্তি মানে কি? ডিউরেশন। ব্যক্তি হচ্ছে, ব্যক্তি মানে সময়ের একটা ব্যক্তি, ডিউরেশন একটা কাজ যতক্ষণ ধরে চলে সেই কাজটাকে ব্যক্তি বলা হয়। এই ব্যক্তি হলে অবশ্যই সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। কি কিভাবে দেখো, যেমন দেখো
শব্দগুলো দিলাম, শব্দগুলো হচ্ছে চির সুন্দর। হ্যাঁ, চির সুন্দর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 2 নাম্বার দিলাম চির বসন্ত। ঠিক আছে, চির বসন্ত। 3 নম্বরে চলে আসো, চির সুখী। তারপরে ক্ষণস্থায়ী। 4টে দিলে হবে না, আমরা 4টি দিলাম। এই আরেকটা দাও, তোমাদের কবির নাম, বিখ্যাত একজন নাম, জীবনানন্দ। ঠিক আছে, এটা কি হলো? এই এখন দেখো চির শব্দটা ব্যাপ্তি। ব্যাপ্তি কি? চির মানে অনেক। তাহলে আমরা বললাম এখানে এই শব্দটাই দিয়ে দিই, কি হলো? চিরকাল। এখানে দেখো চির, এখানে ঠিক এরকম চিরকাল, এখানেও চিরকাল, এখানেও ক্ষণকাল নিতে পারো। এটা হচ্ছে ক্ষণকাল, আর সব শেষে হচ্ছে জীবন ব্যাপিয়া। জীবন ব্যাপিয়া। ঠিক আছে, এখন আমি শব্দটা করে দিই, চিরকাল ব্যাপিয়া। ব্যাপিয়া কি হলো? সুন্দর। দ্বিতীয়, চিরকাল ব্যাপিয়া কি? বসন্ত। তারপরে চিরকাল ব্যাপিয়া সুখী। ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। তারপর লাস্ট জীবন ব্যাপিয়া। তাহলে ব্যাপিয়াটা আমরা করে দিই, কালো কালি দিয়ে লিখি, জীবন ব্যাপিয়া আনন্দ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন কি হলো? একটা সময় বলাচ্ছি। দেখো ব্যাপ্তি, ব্যাপ্তিটা কত? অনেক দিন, চিরকাল। আবার এখানেও দেখো চিরকাল, এখানেও চিরকাল, এখানে ক্ষণকাল, এখানে জীবন ব্যাপিয়া, অর্থাৎ সারা জীবন। তাহলে এই যে ডিউরেশন বোঝাচ্ছে, এই ডিউরেশনটাই হচ্ছে তোমার দ্বিতীয় তৎপুরুষ। এটা মোস্ট ইম্পর্টেন্ট বলেছি এই জন্যই যে এই সমাসটা সাধারণত আমরা জানি যে, দেখো সাধারণত আমরা দেখেছি তৎপুরুষ সমাসে পরপদ প্রধান এবং সমস্ত পদে বিভক্তি অনুযায়ী নামকরণগুলো করা হয়। তা আমরা নামকরণ অবশ্যই করলাম, দ্বিতীয় তৎপুরুষ দেখিয়েছি, কিন্তু ব্যতিক্রম জিনিসগুলো একটু আলাদাভাবে দেখবে। যে এখানে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে একটা ডিউরেশন বোঝাবে, একটা টাইম বোঝাবে। ডিউরেশন বা টাইম বোঝালে তাহলে সেক্ষেত্রে কি তৎপুরুষ সমাস হবে, এবং কোন তৎপুরুষ হবে? দ্বিতীয় তৎপুরুষ। চিরকালটা যেমন দেখো আমরা শব্দগুলো দিয়েছি, চির সুন্দর, চির বসন্ত, চিরসুখী, তারপর ক্ষণস্থায়ী, জীবানন্দ। তাহলে কি আমি চির সুন্দর বললাম কি? একটা কাল বোঝাচ্ছে, একটা টাইম বোঝাচ্ছে, একটা ডিউরেশন বোঝাচ্ছে। চির বসন্ত কি? সেম। চিরসুখী কি? সেম। ক্ষণস্থায়ী কি? একদম সেম, যদিও টাইম অল্প, ক্ষণস্থায়ী, কিন্তু একটা সময় বোঝাচ্ছে, একটা ডিউরেশন বোঝাচ্ছে। আর জীবানন্দ তো কি? জীবন ব্যাপিয়া, অর্থাৎ সারা জীবন ব্যাপিয়া, অর্থাৎ এখানেও কিন্তু একটা লম্বা সময় বোঝাচ্ছে। সুতরাং এগুলোর নাম হবে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। মনে থাকবে? তাহলে আমরা এটাও করলাম কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখানে দেখো আমরা লিখে দিয়েছি, এটার নাম দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমি এখন এটা মুছে দিচ্ছি। আমরা একটু অ্যাডভান্স হবো, কারণ আমাদের 3টে সমাস বাকি আছে। তারপর তোমাদের সাথে আমি একটু কথাও বলবো তোমাদের পরীক্ষা বিষয়ে। এর মাঝখানে দেখো তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই যদি সময় পাও এই লিঙ্কটা একটু পড়ো। তোমাদের সিলেবাসটা দেওয়া আছে, সিলেবাসটা কোনো জায়গায় কোনো সমস্যা হলো কি না একটু দেখো, এবং কোন কোন জায়গায় তোমাদের প্রবলেম আছে সেই জায়গাগুলো আমি ক্লাস নিয়ে নিব, এবং অনলাইনে ক্লাসগুলো নিলে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ, এবং পরীক্ষায় কিন্তু ভালো পেতেই হবে।
এবং ভালো করতেই হবে। তোমরা চেষ্টা করবে এই পরীক্ষায় যদি আউট অফ 50 পাও, আবার 10 জনের মধ্যে একজন থাকো, তাহলে কিন্তু তোমাদের পুরস্কারের ব্যবস্থা আছে। হ্যাঁ, সুতরাং একটু একটু কেয়ারফুলি হওয়া। এখন চলে আসো, আমরা কিসে চলে যাব? অ্যাজ ইউজুয়াল চলে যাব আমরা তৃতীয় তৎপুরুষে চলে যাব। আমরা যেটা করছিলাম ওটা এখন আবার আমরা চলে যাচ্ছি তৃতীয় তৎপুরুষ। তাহলে আমার নাম হচ্ছে, এখন যেটা নাম দিয়েছি সেটার নাম হচ্ছে তৃতীয় তৎপুরুষ। তাহলে এটা ভালো করে দেখো, তৃতীয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ, এই তৃতীয় তৎপুরুষের কি? দ্বারা, দিয়া, কর্তৃক। তোমরা জানো এই বিভক্তিগুলো কি? দ্বারা এবং হতে পারে দিয়া অথবা দিয়ে। হ্যাঁ, দুটোই হতে পারে, দ্বারা, দিয়া অথবা দিয়ে, দুটোই হতে পারে। তারপরে হচ্ছে কর্তৃক, কথাটা আরেকটা দেখো, দ্বারা, দিয়ে, কর্তৃক। লাস্ট একটা হচ্ছে কর্তৃক। ক্লিয়ার? এখন আমি শব্দগুলো দিয়ে দেবো। কে আজকে হবে না। আচ্ছা, কর্তৃক, দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে আমাদের এখন চলে আসো, আমরা উদাহরণগুলো দিয়ে দিই কি দিয়ে দ্বারা হতে পারে। যেমন দেখো, বিজ্ঞানসম্মত। আমরা প্রথম সেন্টেন্সটা দিলাম বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত, ক্লিয়ার? নাম্বার 2 হচ্ছে জ্ঞান শূন্য। ঠিক আছে, আরেকটা দিই, দেশ বরেণ্য। ওকে, আর কিছু দরকার নেই। আর ন্যায় সঙ্গত, ঠিক আছে, ন্যায় সঙ্গত। এগুলো তোমরা একটু পড়ো, একটু চেষ্টা করো। আগে আমি পারি কিনা দেখো, তোমরা একটু চেষ্টা করো। তো এর ব্যাস, তাহলে এটার নাম কি? এটার নাম কিন্তু সমস্ত পদ। এখানে সমস্ত পদ। এখন তোমাদের ব্যাস বাক্য করতে হবে। সমস্ত পদ ব্যাস বাক্য করো তো, দেখি পারো কিনা। কে কে পারো দেখি? বিজ্ঞানসম্মত কি হবে? বিজ্ঞান হয় দ্বারা হবে, নাই দিয়ে হবে, নাই কর্তৃক হবে। এই তিনটের মধ্যে একটা হবে। তোমরা বিজ্ঞানসম্মত ব্যাস বাক্য করে ফেলো, জ্ঞান শূন্য ব্যাস বাক্য করে ফেলো। ব্যাস বাক্যগুলো পারো কিনা আমি একটু দেখি। ওকে, কেউ পারছো না? কেন পারবে না? তাহলে কি হলো? বিজ্ঞান দ্বারা, এখানে দেখো, বিজ্ঞান দ্বারা সম্মত। দ্বিতীয়, জ্ঞান দ্বারা বা জ্ঞান দিয়ে, জ্ঞান দ্বারা শূন্য। তারপরে দেশ কর্তৃক বরেণ্য। তারপরে ন্যায় দ্বারা সেম সঙ্গ। ওকে, হতে পারে, আবার ওইভাবেই হতে পারে। এখন দেখো এখানে কি কি লোক পেয়েছে। এখানে দেখো দ্বারা, এই দ্বারা, দিয়া, কর্তৃক, এর মধ্যে একটাও নাই। হ্যাঁ, এখানে দেখো সবগুলোই উঠে গেছে। সুতরাং তৃতীয় তৎপুরুষ এটাই হবে যে সমস্ত ব্যাস বাক্যের যে দ্বারা দিয়া কর্তৃক ছিল, এই দ্বারা দিয়া কর্তৃকটা উঠে গেছে। দেশ কর্তৃক বরেণ্য, গুড। এটাকে, এটা হয়েছে, আচ্ছা, ভেরি গুড। লাবিবাস্য, হ্যাঁ, লাবিবা দেখি না দেখেই বলে, আচ্ছা ঠিক আছে। সুরভির মেয়ে, দেশ কর্তৃক, গুড, ভেরি গুড। মাইশা 104। আচ্ছা, রোল নাম্বার দেওয়ার দরকার নেই, এখন আগেই দিয়ে দিয়েছো। এখন তোমরা এগুলো করো, দেশ কর্তৃক বরেণ্য, ভেরি গুড। তাহলে হয়েছে তোমাদের, এটা হয়েছে দেখলাম, এটা হয়েছে বিজ্ঞানসম্মত, বিজ্ঞান দ্বারা সম্মত। এটাও অনেকেরই হয়েছে এবং অনেকেরই এগুলো হয়েছে। এখন চলে আসো, তৃতীয় তৎপুরুষ চলে গেল, আমরা এখন চতুর্থ তৎপুরুষ চলে আসবো। হ্যাঁ, ভেরি গুড, পাঠ্য চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী। অল্প করে উদাহরণ দিব, তাহলে আমাদের, এখন তো বুঝতে পেরেছো, আমি জাস্ট একটা দুটো করে উদাহরণ দিব। হ্যাঁ, এখন চলে আসো 1 নম্বর চতুর্থী তৎপুরুষ। চতুর্থী, তাহলে আমি আর তৎপুরুষ শব্দটা লিখলাম না, শুধু শব্দটা লিখবো এবং একটু অ্যাডভান্স হবে, একটু তাড়াতাড়ি যাবো,
কারণ আমাদের এখনো দুটো বাকি আছে, ঠিক আছে? তাহলে চতুর্থী তৎপুরুষ কি? এখানেও কিন্তু কে রে, ভালো করে খেয়াল করে দেখো, কে এবং রে। কিন্তু কে রে কোথায় ছিল আমাদের? কে রে কিন্তু আমরা দ্বিতীয় তৎপুরুষ করেছি, কিন্তু দ্বিতীয় তৎপুরুষ দেখবা এই সেন্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম সময় যেটা নিমিত্তার্থে বোঝাবে, এই নিমিত্তার্থে বোঝালেই কিন্তু চতুর্থী তৎপুরুষ হবে, তা না হলে হবে না। এটা একটু খেয়াল করবা। যেমন দেখো আমরা এক নম্বর দিলাম দেবদত্ত, ঠিক আছে? আরেকটা সেন্টেন্স দিলাম কন্যাদান, ঠিক আছে? কন্যাদান। আরেকটা দাও খুব কমন, গুরু ভক্তি, গুরু ভক্তি। এখন দেখো এই সেন্টেন্সগুলো দেখো, আমরা যখন করব দেবকে দত্ত, আমি কি করলাম? দেবকে দত্ত। তারপরে কন্যাকে, কন্যাকে দান। তারপরে গুরুকে, গুরুকে ভক্তি। এখন এখানে কি হলো দেখো, এই জায়গাটা কে তো আছে, এখন দেখো এখানে আমরা কে দিলাম, এই বিভক্তি সবগুলো কে আছে। এখন কেটা কেন দ্বিতীয় হবে না? একটু ভালো করে খেয়াল করে দেখো, কে কেন দ্বিতীয় হবে না? কারণ এই জায়গায় কিন্তু নিঃস্বার্থ আছে, অর্থাৎ দেবকে তুমি দেবকে দত্ত এবং কন্যাকে দান এবং গুরুকে ভক্তি করলে এইগুলো আর রিটার্ন নেওয়ার সম্ভাবনা থাকে না। যে সেন্টেন্স হ্যাঁ গুরুকে ভক্তি, ভেরি গুড। তনিমা লিয়া ঠিক আছে, তোমারটা হয়েছে ভেরি গুড, আমারটা আচ্ছা ঠিক আছে, সবারটা হয়েছে ভেরি গুড। কেন হলো এই চতুর্থী হলো কেন? কারণ এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে বা ব্যাস বাক্যের ক্ষেত্রে আমরা যে মিনিংটা পাই, এই মিনিংটা কিন্তু রিটার্ন নেওয়ার সম্ভাবনা থাকে না, এই জন্য এটা চতুর্থী তৎপুরুষ হবে। আর যদি রিটার্ন নেওয়ার সম্ভাবনা থাকতো তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ হতো। ক্লিয়ার? যেমন বিপদকে আপন্ন বলেছি, বিপদকে আপন্ন, এটা কিন্তু দ্বিতীয় তৎপুরুষ। ওকে, চতুর্থী গেলে এখন পঞ্চমী দেখো, আমরা এখানে পঞ্চমী করে ফেললাম। পঞ্চমী কি মনে আছে? পঞ্চমী কিন্তু হতে থেকে চেয়ে, হ্যাঁ দেখো হতে থেকে এবং চেয়ে, এই তিনটে ব্যাস বাক্য আছে, ঠিক আছে? আশা করি তোমরা সেন্টেন্সগুলো একটু নিজেরা চেষ্টা করো, তাহলে আমার জন্য সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে। একটা হচ্ছে দেখো প্রাণ প্রিয়, এটা মনে হয় সবাই পারবা, প্রাণ প্রিয় ব্যাস বাক্য এক নাম্বার। দুই নাম্বার আমি দিলাম, দুই নাম্বার আর কি দিতে পারি দেখো, সত্য ভ্রষ্ট, সত্য। তারপরে দেখো সত্য ভ্রষ্ট, আর হচ্ছে জন্মান্ধ, এটা সত্য শব্দ দিলাম জন্মান্ধ। আর একটা হচ্ছে বিলাত, এটা খুব ইম্পর্টেন্ট, বিলাত ফেরত, ঠিক আছে? সবগুলো করো তো দেখি। প্রাণ প্রিয়, সত্য ভ্রষ্ট, জন্মান্ধ, এটা কিন্তু দন্ত নয় হয়, হ্যাঁ জন্মান্ধ। এগুলো করলে আমি আর করে দিব না, তোমরা নিজেরা পারো কিনা দেখো। আমাদের বিভক্তি কি হচ্ছে? হতে থেকে চেয়ে। হতে থেকে চেয়ে কোনটা এর মধ্যে হবে? প্রাণের চেয়ে প্রিয়। তানিমা লিয়া, হ্যাঁ রাইট অ্যান্সার, ভেরি গুড। প্রাণের চেয়ে প্রিয়, যেহেতু চেয়ে আছে, চেয়েটা লোপ পেয়ে গেছে মূল শব্দে, সুতরাং এটা পঞ্চমী তৎপুরুষ। ওকে, ভেরি গুড। তাহলে প্রাণ কি হবে? হয়ে গেল। সত্যভ্রষ্ট কি হবে? এখানে দেখো হতে থেকে চেয়ে যে কোনো একটা হতে পারে। জন্ম থেকে অন্ধ, ভেরি গুড, এটাও হয়েছে। তাহলে বিলাত ফেরত কি হবে? সত্য হতে ভ্রষ্ট, ভেরি গুড, এটাও হয়েছে। তারপরে বিলাত হতে ফেরত, ভেরি গুড, এই তো হচ্ছে, সবারই হচ্ছে। লাবিবা তোমারটা কই? আরে মাহাদিয়া দেখি, এই না তুমি বেশি কথা বলো লাবিবা, তুমি অ্যান্সার কম দাও, কথা বলো বেশি, অ্যান্সারটা বেশি দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? জন্ম থেকে, হ্যাঁ ইয়েটা হয়েছে, বিলাত হতে ফেরত, গুড, ভেরি গুড, সবগুলোই হচ্ছে যারা অ্যান্সার দিয়েছো প্রত্যেকেই। তাহলে এখানে কি? এখানে হচ্ছে প্রাণের চেয়ে প্রিয়, আমরা বলে দিলাম। তাহলে আমাদের প্রাণের চেয়ে প্রিয়, এটা সবার হয়েছে, হ্যাঁ। দুই নাম্বার সত্য থেকে ভ্রষ্ট, এটাও সবার হয়েছে। জন্ম থেকে অন্ধ, এটাও সবার হয়েছে। বিলাত হতে ফেরত, এটাও সবার হয়েছে। ভেরি গুড, সবগুলো হয়েছে, বুঝতে পেরেছো। ওকে, এখন পঞ্চমী গেল আমাদের। এখন চলে আসো
আমরা যেটা করব এখানে জায়গাটা আমি উপরে লিখে দিই তৎপুরুষ, তৎপুরুষ। ওকে, এখন চলে আসো ষষ্ঠী। ষষ্ঠী তৎপুরুষটা ভালো করে দেখো। আমাদের ষষ্ঠীতে কি আছে? ওকে, র এর, হ্যাঁ, র এবং এর এই দুটো দিয়ে করতে হয় ষষ্ঠী তৎপুরুষ। শব্দগুলো কি আছে দেখো, সবাই দেখো। আমি লিখছি কবিগুরু, কবিগুরু এক নাম্বার। দুই নাম্বার দেখো নদী জল, করো এটা, নদী জলটা করে ফেলো। এরপর চা বাগান, আর একটা করো দীনবন্ধু। ওকে, এই চারটে করো। নিচের গুলো সবাই হয়েছে, দেখি হয়েছে কার কার। নিচের গুলো হচ্ছে কবি, কবির গুরু। কেন এখানে বহু বচন লাগবে? ইফাত মাহবুব, এখানে দেখো কবির গুরু হয়ে গেছে, তাহলে কবি তো একটার শ্রেষ্ঠ হয় না, শ্রেষ্ঠত্ব নির্বাচন করতে হলে অনেকগুলো লাগে, এই জন্য এখানে বহু বচনে করো। ইফাত নদীর জল, ঠিক আছে, নদীর জল, গুড। ওখানে কবিদের, উপরেরটা কবিদের করলে ভালো হয়। নদীর জল এটা হয়েছে শারমিন সৈয়দা, দ্যাট ইজ লাবিবা। তোমারটা হয়েছে জিনাত আলম। চায়ের বাগান হয়েছে, তারপরে অন্তরা ইসলাম দিয়া, চায়ের বাগান, গুড, ভেরি গুড। তারপরে চায়ের বাগান সবারই হচ্ছে, এই তো সবাই শিখে গেছো, হ্যাঁ। কিন্তু যারা অ্যান্সার দিচ্ছে তারাই দেখছি অ্যান্সার দিচ্ছে, কমন অ্যান্সার কবি, কবি এর গুরু না, হয়নি। এখানে তাসলিমা লিয়া, তোমার কবিদের, এখানে আমি বলছি বহু বচন হবে, হ্যাঁ, বহু বচন করো। নদীর জল হয়েছে, চায়ের বাগান সবই হয়েছে, দিনের বন্ধু হয়েছে, শুধু কবিদের এখানে বহু বচনে করে ফেলো, আর রাইট, আর সবগুলো ঠিক আছে। তোমরা হ্যাঁ অ্যান্সারগুলো এম এ মান্নানে, মনে বাবার আইডিতে কবিদের গুরু হয়েছে তোমারটা, ভেরি গুড। খালিদ আহমেদ, তুমি মাত্র জয়েন করেছো, দেখো এগুলো পারো কিনা। আসলে একটার সাথে একটা কিন্তু লিঙ্ক আপ, তোমরা যদি লিঙ্ক আপগুলো, হ্যাঁ ভেরি গুড। তাসনিমা তুমি কারেকশন দিয়েছো দের, আমি বুঝতে পেরেছি, আমি দেখেছি তোমার কারেকশনটা। স্যার একটু এক্সপ্লেইন করেন না, তুমি কি এখন আসলে? আচ্ছা, এখন আসলে বলবা যে আসলে আমরা তৎপুরুষ সমাজ তো অনেক আগে থেকেই করেছি। আমাদের তৎপুরুষ সমাজগুলো আসলে যে বিভক্তিগুলো ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম, বিভক্তিগুলো কি প্রথম থেকে সাতটা, অর্থাৎ আমরা নামকরণ করি প্রথমা থেকে সপ্তমী বিভক্তি। এই বিভক্তি অনুসারে আমাদের তৎপুরুষ সমাসের নামকরণ করা হয়। এখন কি হয়, আমরা দুটো অংশ পাই, এটার নাম ব্যাস বাক্য, এটার নাম কিন্তু সমস্ত পদ, দ্যাট ইজ এটাকে, এগুলো সমস্ত পদ বলা হয়। আর তোমরা যেটা করো, অর্থাৎ অ্যানসার যেটা করো, সেটার নাম হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যে একটা শব্দ যে শব্দ দিয়ে তৈরি করতে হবে, সেই শব্দটা এই সমস্ত পদে থাকবে না, এটার নাম হবে তোমার ষষ্ঠী তৎপুরুষ। এখন ষষ্ঠী তৎপুরুষের রূপে কি, র এ। এখানে দেখো এমন ভাবে করো, কবিদের গুরু, আমি বললাম কবিদের, এখানে এর, ঠিক আছে, অনেকগুলো কবি, এই জন্য আমি কবিদের বলেছি, কবিদের গুরু। এখানে নদীর জল, নদীর জল, এখানে দেখো চায়ের বাগান, ঠিক আছে, এখানে দেখো দিনের বন্ধু, দিনের বন্ধু। এখন এখানে দেখো সবগুলো একটা র আছে, তাই না? এই র এর, এখানে দেখো র আছে, এখানেও র আছে, এখানে দেখো এর আছে, অথবা র আছে, এখানেও র আছে। এই র গুলো দেখো আমাদের এর মধ্যে, এই শব্দগুলো এই সমস্ত পদের মধ্যে দেখো কোথাও নেই। এখানে দেখো কবিগুরু, এখানে র নেই, অর্থাৎ এখানে নদীর জল, এখানে দেখো র নেই। এখানে দেখো চায়ের বাগান, এখানে দেখো রটা তাহলে কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল, রটা লোপ পেল। তাহলে ব্যাস বাক্যে র যখন তোমার সমস্ত পদে লোপ পেয়ে যায়, তখন সেই নাম অনুসারে আমরা নামকরণ করতে পারি। তাহলে কোন বিভক্তিটা লোপ পেল,
লোপ পেল ষষ্ঠী বিভক্তি, তাহলে এর নাম হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ক্লিয়ার? আশা করি সবাই এগুলো পেরেছো, ভেরি গুড। এর মধ্যে থেকে আমি কিন্তু পরীক্ষায় দিব, তারপরে হ্যাঁ সবারটা হয়েছে, ভেরি গুড। তাহলে আমি এখানে টিক দিয়ে দিলাম। ওকে, এখন চলে আসো লাস্ট সপ্তমী তৎপুরুষ। হ্যাঁ, সপ্তমী তৎপুরুষ। তাহলে আমাদের সপ্তমী তৎপুরুষ কি হবে? এখানে দেখো সপ্তমী তৎপুরুষ, এখানে কি এ অন্তস্থ তে। হ্যাঁ, অনেকেই এ অতএব বলি, আমি এ অন্তস্থ তে দিলাম। হ্যাঁ, এই তিনটে তোমরা ভালো করে খেয়াল করবা। এখন এই তিনটে দিয়ে আমরা কি কি করতে পারি? এক নম্বর দেখো, এখানে চলে আসি। দেখো আমরা প্রথম শব্দ দিলাম বিশ্ব বিখ্যাত, ঠিক আছে, এক। দিয়ে দিলাম দেখো পাপ মুক্ত, ওকে। তারপরে কি হতে পারে? অকাল মৃত্যু, ঠিক আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সলিল সমাধি। এটা প্রায় বইয়ে এরা প্রায় আসে। বড় করে দেখো তো কি হলো? বিশ্ববিখ্যাত, পাপ মুক্ত, অকাল মৃত্যু, সলিল সমাধি। এই চারটে করলেই হবে। কি হবে তাহলে? একটু ট্রাই করে দেখো। আমাদের বাম দিকের যে বিভক্তিগুলো আছে এ অন্তস্থতে, কোথায় কিভাবে ব্যবহার করা যায়। বিশ্ববিখ্যাত, জিনাত আলম তোমারটা হয়েছে, রাইট অ্যান্সার। রহমান অরিয়ম, বিশ্বে বিখ্যাত হয়েছে এটাও। তারপরে পাপে মুক্ত, গুড, ভেরি গুড, পাপে মুক্ত। তারপরে আবার দেখো পাপ হতে মুক্ত হয় কিন্তু, তাহলে সেক্ষেত্রে কোন তৎপুরুষ হয়ে যাবে? পঞ্চমী তৎপুরুষ হয়ে যাবে কিন্তু। এই জন্য আমি বলি তৎপুরুষ সমাসটা ইচ্ছে করলে তোমরা বিভক্তি চেঞ্জ করেও লিখতে পারো, সমস্যা নাই। ইফাত মাহবুব, অকালে মৃত্যু, অকাল মৃত্যু, ওকে, ডান। সলিল সমাধিটা দেখো তো, বিশ্ববিখ্যাত, পাপে মুক্ত, অকালে মৃত্যু, সলিল সমাধি কই? তনিমা লিয়া, তোমার সবগুলো হয়েছে, কিন্তু একটা জিনিস পেলাম না, সেটা হচ্ছে সলিল সমাধিটা করে ফেলো। সলিল মানে কি? সলিল মানে হচ্ছে পানি, অনেকেই জানো না। সলিল সমাধি, হ্যাঁ, সলিলে সমাধি, হ্যাঁ হয়েছে। সুরভির আইডিতে তার মেয়ে আছে, তোমারটা হয়েছে সলিল সমাধি, ভেরি গুড। অকালে মৃত্যু, সবগুলোই হয়েছে, ভেরি গুড। এই তো তোমাদের উত্তরগুলো, কিন্তু তোমরা আছো প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু উত্তর আসছে এই ধরো 12 থেকে 15 জনের কাছ থেকে। কেন? আমি উত্তর সবার কাছ থেকে উত্তরগুলো চাই। সলিলের সমাধি না, সলিল সমাধি কেন দিলা? তাসনিমা লিয়া, এখানে তোমার বিভক্তি পাচ্ছি না তো, বিভক্তি করে ফেলো। বিভক্তিটা সলিলে সমাধি, আবার সলিল, একটা একার হবে, হ্যাঁ একার হবে, সবারই হয়েছে এগুলো। তাহলে আমরা এটা কুইক করতে পারি। আমরা উপরে যেমন, তাহলে এখানে জাস্ট হবে বিশ্বে। আমি কি লিখে দিব? তারপর লিখে দিই অনেকেই যারা এখানে বিশ্বে বিখ্যাত। হ্যাঁ, তারপরে দ্বিতীয় পাপে মুক্ত, পাপে মুক্ত। তৃতীয় অকালে মৃত্যু, অকালে মৃত্যু। আর এটা শরীরে সমাধি, শরীরে সমাধি, ওকে। তাহলে আমাদের বিভক্তিগুলো কি? এই দেখো এখানে বিভক্তি আছে লুকিয়ে, এখানে লুকিয়ে, এই জায়গায় এবং এই জায়গায়। এই বিভক্তিগুলো দেখো, এইগুলোর মধ্যে অর্থাৎ সমস্ত পদে সবগুলো ডিলিট হয়ে গেছে, অর্থাৎ চলে গেছে। এইটার নামই হচ্ছে তোমার সপ্তমী তৎপুরুষ। আমাদের তৎপুরুষ সমাস শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে অন্যান্য কিছু তৎপুরুষ আছে, ভালো করে দেখো। একটা আছে, সবাই হয়েছে। এইবার ইম্পর্টেন্ট কিছু তৎপুরুষ সমাস আছে যেগুলো কিন্তু পরীক্ষা আসে। নাম্বার 1, 1 নম্বর অলুক তৎপুরুষ। নাম্বার 2 হচ্ছে নয় তৎপুরুষ। নাম্বার 3 হচ্ছে উপপদ তৎপুরুষ, এবং তারপরেরটা হচ্ছে নিত্য সমাস। আমরা নিত্য সমাস খুবই ইম্পর্টেন্ট।
নিত্য সমাস তোমরা জানো যে পরীক্ষায় প্রায় দিয়ে থাকি, নিত্য সমাস থেকে পরীক্ষায় প্রায় আসে। এখন আমি একটু চেষ্টা করব, এগুলো মুছে দিচ্ছি সবগুলো। আমাদের তৎপুরুষ সমাস শেষ নাম অনুসারে। এখন এছাড়া কিছু তৎপুরুষ সমাস আছে, সেই সব তৎপুরুষ সমাসগুলো 1 নাম্বার দেখো, আমি এখানে লিখলাম তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসকে আমি যদি একটু লাইন আপ করি তাহলে আমি এইভাবে করতে পারি। লাইনটা বেঁকে গেল, এই পর্যন্ত যদি আসে 1 2 3 4। 1 নম্বরে দেখো, 1 নম্বরে আমি দিলাম অলুক তৎপুরুষ। অলুক, অলুক নামটা আমরা দিয়ে দিলাম না, অলুক তৎপুরুষ। নাম্বার 2 হচ্ছে নয় তৎপুরুষ। অনেকেই নঞ্চ বলে না, এটা উচ্চারণ হবে নয় তৎপুরুষ। এর পরেরটা দিলাম উপপদ তৎপুরুষ। হ্যাঁ, উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, ঠিক আছে, আমাদের 3টি করো। এখন দেখো অলুক। অলুক মানে কি? অ মানে লুক মানে লুপ্ত হওয়া, লুপ মানে লুপ্ত হওয়া, অর্থাৎ ব্যাসবাক্যের বিভক্তি লুপ্ত হয়ে যে সমাস হয় সেটার নাম হবে অলুক তৎপুরুষ সমাস। এখন উদাহরণ কি হবে? উদাহরণ 1 নম্বর উদাহরণ আমরা একটু দেখি। যেমন আমি বললাম দেখো ঘিয়ে ভাজা, ঠিক আছে, ঘিয়ে ভাজা। তারপর আরেকটা উদাহরণ দেখো সোনার তরী। একটু নিচে নিচে দিচ্ছি কারণ সোনার তরী, ক্লিয়ার? এখন এখানে দেখো একটা বিভক্তি আছে, বিভক্তিটা কি দেখো? এখানে বিভক্তি আছে এ সমান সমান, আমি দিলাম বিভক্তি আছে এ, ওকে। এখানে কি? এখানে একটা বিভক্তি আছে, বিভক্তিটা কি? র, ক্লিয়ার? এই দুটো বিভক্তি আছে, তাহলে বিভক্তি মানে কিন্তু তৎপুরুষ সমাস। এখন দেখো এটার নাম কি? এটার নাম কিন্তু সমস্ত পদ, তাহলে সমস্ত পদে বিভক্তি আছে। এখন এটা যদি আমি ব্যাসবাক্য করি তাহলে হয় দেখো ঘিয়ে ভাজা সমান সমান ব্যাসবাক্য ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, এইটাই কিন্তু ব্যাসবাক্য। তাহলে ঘিয়ে ভাজায় কি হবে? এখানেও দেখো বিভক্তি আছে, তাহলে সমান সমান এখানেও বিভক্তি আছে। সোনার তরী কি হবে? আমি যখন সোনার তরী ব্যাসবাক্য করব, দেখো এখানে লিখলাম সোনার তরী, ওকে। এখন সোনার তরীতে দেখো এখানে কি আছে? এই র বিভক্তি রয়ে গেছে, তাহলে এখানেও কিন্তু র বিভক্তি রয়ে গেছে, ওকে। তাহলে এখানে এ বিভক্তি এ বিভক্তি দুটোই আছে, তাহলে এটাও আছে এটাও আছে, ঠিক আছে, এটাও এটা, এটাও আছে এটাও আছে। তাহলে ব্যাসবাক্যে এবং সমস্ত পদে যখন বিভক্তি লোপ না হবে তখন তার নাম কি? তার নাম অলুক। এখন যদি বিভক্তির কাজ, এবং দেখো এটা আমি যে বিভক্তি করেছি এই বিভক্তি অনুযায়ী কিন্তু তৎপুরুষ সমাস হয়। আরেকটা তৎপুরুষ এই অলুক পেয়েছো কোথায় বলো তো? দ্বন্দ্ব সমাসে অলুক পেয়েছো। অলুক তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ হয় না, তাই ইয়েস, ভেরি গুড, এই তো তোমরা বুঝতে পেরেছো, ওকে, ভেরি গুড। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব নয় তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাসে দেখো কিছু শব্দ আছে যেগুলোকে আমরা নাবাচক শব্দ বলে থাকি, হ্যাঁ, সেই নাবাচক শব্দ পূর্বে থাকবে, তার মানে নয় তৎপুরুষ সমাসটা কি হবে? নাবাচক। আমি এখানে দিলাম না বোধক, না বোধক শব্দ কি পূর্বে থাকবে, হ্যাঁ। পূর্বে মানে কি? আমি সহজ করে দিলাম আগে থাকবে, আগে থেকে যে সমাস হবে এই সমাসটার নাম হচ্ছে নয় তৎপুরুষ সমাস, ঠিক আছে। আমরা এর বরাবর দিই তাহলে বুঝতে পারবা, এটাই হবে নয়। ওকে, এখন উদাহরণ দেখো, কিছু উদাহরণ দিয়ে দিই। এখানে দেখো অকাতর শব্দটা হচ্ছে অকা, 1 নাম্বার অকাতর। 2 নাম্বার দেখো অখ্যাত, অক্ষত। 3 নাম্বার দেখো অতিবৃষ্টি, এই সরি অনাবৃষ্টি, ওকে। আরেকটা দিব, আর দরকার নেই, এটাই হবে। এখন দেখো
অকাতরটা প্রথম ধরো, জাস্ট অকাতর হচ্ছে ন কাতর, তারপরে অক্ষত নয় ক্ষত, তারপর অনাবৃষ্টি নয় বৃষ্টি অথবা না বৃষ্টি, ঠিক আছে, নয় বৃষ্টি হতে পারে। ওকে, তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়। নাবোধক শব্দ আগে থেকে এখানে দেখো, এখানেও আমরা পেয়েছি অ একটা নেগেটিভ সেন্স সবগুলো এবং অনা, আর এখানেও দেখো না শব্দটা কোথায় আছে আমাদের, আমাদের না শব্দটা ব্যাস বাক্যের আগে আছে, না নয় এবং দুটোই এই জাতীয় শব্দ ব্যাস বাক্যের প্রথমে আছে, এই জন্য এটার নাম হচ্ছে নয় তৎপুরুষ সমাস। ওকে, ভেরি গুড। এখন চলে আসো আমাদের আরেকটা সমাসের নাম আমরা করেছি উপপদ তৎপুরুষ সমাস। আমার এটা বুঝতে হবে, আমি এদিকে এটা বুঝলাম, হ্যাঁ, এটা একটু উদাহরণ দিব। এটার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ, এখানে কি হচ্ছে কৃদন্ত, কৃদন্ত পদের সাথে পদের সাথে যে সমাস হয়। কৃদন্ত মানে কি, কৃতূত্ব নিষ্পন্ন শব্দকে কৃদন্ত শব্দ বলে, হ্যাঁ, কৃদন্ত পদের সাথে যে সমাস হয় সেটার নাম হবে উপপদ তৎপুরুষ সমাস। যেমন জলচর, কি হলো, জলচর হতে পারে, তারপরে হতে পারে পঙ্কজ, পঙ্কজ, একের প ও ক বলে যায় আর দরকার নেই, হ্যাঁ। তাহলে এখানে কি আছে, জলে চরে যে, জলে জলে চরে যে, তাহলে আমাদের এখানে এই চরে, আর পঙ্কজ পঙ্কে জন্মে যা, তাহলে এখানে পঙ্কজ এই জন্মে, তাহলে এই দুটো হচ্ছে কৃদন্ত পদ, এই জন্য এটার নাম হবে উপপদ তৎপুরুষ সমাস। ওকে, আমাদের মোটামুটি আমরা দেখলাম যে তৎপুরুষ সমাস শেষ। তৎপুরুষের মধ্যে লাস্ট যেটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবেই সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। এটার নাম হচ্ছে অনেকবার ক্লাসে পড়ানো হয়েছে, নাম হচ্ছে দেখো নিত্য সমাস, আশা করি মনে আছে, হ্যাঁ, নিত্য সমাস, ক্লিয়ার, নিত্য সমাস। এটা আমি এখানে দিলাম 3 স্টার দিলাম, হ্যাঁ, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট, নিত্য সমাস 3 স্টার। তোমরা নিজেরা করবে, নিত্য তোমরা নিজেরা শিখেছো যে সমাসে স্বতন্ত্র ব্যাস বাক্যের প্রয়োজন হয়, নিজেই একটা সমাস গঠন হয়ে থাকে, সেটার নাম নিত্য সমাস। তবে অনেক অনেক ক্ষেত্রে আমরা এই সমাসটা মুখস্থ করে ফেলি, কিন্তু মনে রাখবে এই সমাসটা খুব সহজ। আর সাধারণত শব্দের শেষে অন্তর থাকে, অর্থাৎ এখানে আরেকটু নোট দিয়ে দিই, শব্দের শেষে অন্তর, অন্তর শব্দটা থাকলে নিত্য সমাস হয়, হ্যাঁ, অদন্ত নয় তয়, অন্তর শব্দটি থাকলে শব্দ থাকে, ঠিক আছে। তাহলে এটা নোট করে রাখো। আমি প্রথম কন্ডিশন কি বলেছি, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, 1 নাম্বার, আর 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না। তাহলে শব্দগুলো দেখো, তোমরা নিজেরা করো তো, দেখো 1 নাম্বার আমি দিলাম, নিজেরা করো। দেশান্তর, দেখি পারো কিনা, দেশান্তর 2 করো। গ্রামান্তর, তারপরে দ্বীপান্তর,
দর্শন মাত্র, তারপরে হস্তান্তর, আর দরকার নেই। ঠিক আছে, দেখি তোমাদের কে কে পারছো এগুলো। দেশান্তর, গ্রামান্তর, দ্বীপান্তর, দর্শন মাত্র, হস্তান্তর। স্যার আমার অ্যান্সার পড়ে না। এই কে তুমি? ও ইয়ে সঞ্চিতা পোদ্দার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার মায়ের ইয়ে দিয়ে তো, গ্রাম হতে অন্তর। আচ্ছা, গ্রাম হতে অন্তর দিয়েছো তাই তো? তারপরে কি পড়েছো? হস্ত হতে অন্তর, গুড। তারপরে দেশ হতে অন্তর। হ্যাঁ, আগে অ্যান্সারগুলো লিখে নাও, তারপর আমি দেখছি। অ্যান্সারগুলো লেখো। অ্যান্সারগুলো মনে হয় তোমাদের মনে নেই। হ্যাঁ, দেশ হতে, হতে থেকে চেয়ে থাকলে, লাবিবা হতে থেকে চেয়ে থাকলে কি হয়? দেশান্তর হচ্ছে অন্য দেশ, গ্রামান্তর অন্য গ্রাম, দ্বীপান্তর অন্য দ্বীপ, দর্শন মাত্র কেবল দর্শন, হস্তান্তর অন্য হাত। এটা কে লিখেছ? না, কারো হয়নি, উত্তরগুলো কারো হয়নি, কিন্তু আমি বলেছি মোস্ট ইম্পর্টেন্ট, অন্তর শব্দটি শুধু কোথায় থাকবে? অন্তর শব্দটি শুধু সমস্ত পদে থাকবে, আর তোমরা ব্যাস বাক্য করবা। অন্তর শব্দটা শুধু সমস্ত পদে থাকবে, এখানে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না। ঠিক আছে, এখানে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না। জি হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি যে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আর ঠিক 15 মিনিট পরে আমি ব্যাক করছি। হ্যাঁ ওকে, জি স্টপ। আচ্ছা, এখন তাহলে কি হলো? এটা তোমরা পারলে না কেন? তোমরা এটা ট্রেনে কয়েকবার করেছো বাবা। এটা হচ্ছে তোমরা যেটা করছো, দেখো আগে এই যে দর্শন হতে, হতে থেকে চেয়ে, নাসরিন আক্তার কি লিখেছো? হতে থেকে চেয়ে হলে কি হয়? পঞ্চমী তৎপুরুষ হয়ে যায়। কিন্তু এখানে আমি বলেছি যে নিত্য সমাস, নিত্য সমাসে সাধারণত ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, ওই শব্দটাই ব্যাসবাক্য হয়ে থাকে। 1 নম্বরে উদাহরণ দিয়েছি যে শব্দের শেষে অন্তর শব্দ থাকবে। কোন শব্দের শেষে? মূল শব্দের শেষে। আর যখন তুমি এটা করবে, হ্যাঁ এইটা হয়েছে, জিনাত আলম, গুড, অন্য গ্রাম হয়েছে। তারপরে শারমিন সৈয়দা, এবার হয়েছে তোমার অন্য গ্রাম। তারপরে কেবল দর্শন, ঠিক আছে, এই এই তো হচ্ছে। এখন চেষ্টা করো। তাহলে কার কার হলো? অর্পিতা তোমারটা কই? অর্পিতা তোমারটা আমি দেখতে পাচ্ছি না, আবার নতুন করে করো তো। ইফাত মাহবুব, দ্বীপ হতে অন্তর, না হয়নি, আবার নতুন করে করো। ওকে, তারপরেও এটা কিন্তু আমি বলেছি মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের সামনে যে পরীক্ষা, এই পরীক্ষা অবশ্যই দিব। প্লেন কথা, অন্য দেশ, অন্য দেশ, 1 গেল। 2 দেখো, অন্য গ্রাম, অন্য গ্রাম। 3 দেখো, অন্য দ্বীপ। এখানে একটা আমরা তোমার নকল হবে, অন্য দ্বীপ। তারপরে দর্শন মাত্র কেবল দর্শন। আরেকটা অন্য হাত, মানে কোন জিনিস অন্য হাতে চলে গেলে সেটার নাম হচ্ছে অন্য হাত। তাহলে এই যে অন্তর শব্দটা আছে, এখানে কিন্তু অন্তর শব্দটা আছে মূল শব্দে, আর সবটাই থাকবে তা কিন্তু নাই। ভালো করে খেয়াল করবা, কোনো কোনো জায়গায় নিত্য সমাসে আমাদের কিসের ব্যাস বাক্যের প্রয়োজন হবে না, আর কোনো কোনো শব্দে অন্তর শব্দটি থাকবে। তাহলে এটা হচ্ছে নিত্য সমাস। ওকে, এখন আমরা চলে যাব বহুব্রীহি সমাসে। বহুব্রীহি মনে আমরা শেষ করতে পারবো না, আমরা অব্যয়ীভাব সমাস যাব। অব্যয়ীভাব সমাসটা সহজ আছে, এটা শেষ করব। আর তোমাদের বলে দিই যে লাস্টে 2 মিনিট আমি তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, তোমাদের সিলেবাস নিয়ে। ওকে, এখন চলে আসো, আমরা তৎপুরুষ সমাস বাদ দিয়ে দিলাম, আমাদের মোটামুটি শেষ।
এখন চলে আসো আমরা অব্যয়ীভাব সমাস। সমাসের নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। কিচ্ছু নাই, অব্যয়ীভাব সমাসে জাস্ট আমরা কিছু অব্যয় পদের খেলা। এই অব্যয় পদগুলো ভালো করে করলেই হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে কি আছে, পূর্ব পদে অব্যয় থাকে, একটু নোট লিখে রাখো। পূর্ব পদে অব্যয়, ঠিক আছে? অব্যয় পদ থাকে। এক নাম্বার জাস্ট উদাহরণ দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে আমাদের কিছু শব্দ আছে, তোমরা শব্দগুলো মনে রাখবা। এক নাম্বার হচ্ছে ক্রমশ, দুই নাম্বার দেখো ঈষৎ, তারপরে পর্যন্ত, ঠিক আছে? তারপরে সাদৃশ্য, তারপরে অতিক্রম, তারপরে ঈষৎ দিয়েছি, আর হচ্ছে বিরোধ। আরো দুই একটা আছে, দরকার নেই। হ্যাঁ, এই শব্দগুলো সাধারণত থাকলে সেটার নাম হবে অব্যয়ীভাব সমাস। কি হলো? ক্রমশ, ঈষৎ, পর্যন্ত, সাদৃশ্য, অতিক্রম, বিরোধ। তাহলে এক নম্বর থেকে উদাহরণ দিই আমরা। এক নম্বর দেখো, আমি দিলাম আজীবন, এক। তারপর দেখো ফিকামিল, পর্যন্ত দিয়ে আকণ্ঠ, তারপরে সাদৃশ্য দিয়ে উপবন, তারপরে অতিক্রম উদ্বেল, ঠিক আছে? আর কি আছে? বিরোধ, প্রতিবাদ। এইগুলো দিয়ে করো। এখন কি হলো? আজীবন, জীবন পর্যন্ত, জীবন পর্যন্ত। তাহলে এই অব্যয়ে পর্যন্ত আছে। ঈষৎ নীল, ঈষৎ নীল। এরপরে কণ্ঠ পর্যন্ত, তারপরে বনের সাদৃশ অথবা সদৃশ, অথবা সাদৃশ্য হয়। তারপরে বেলাকে অতিক্রম, অতিক্রম উদ্বেগ। তারপরে বিরুদ্ধবাদ, ঠিক আছে? তারপরে বিরুদ্ধবাদ, ওকে? সাধারণত এইগুলোই বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো আজীবন, এখানে তাহলে কি হলো? অব্যয় পদটা কি? পর্যন্ত। এখানে কি অব্যয় পদটা? ঈষৎ। এখানেও কি দেখো? পর্যন্ত। এখানে কি দেখো? সদৃশ অথবা সাদৃশ্য। এখানে কি দেখো? অতিক্রম। এখানে কি দেখো? বিরুদ্ধ। তাহলে এই অব্যয় পদগুলো সাধারণত পূর্ব পদে থাকে এবং পূর্ব পদে অব্যয় প্রধান থাকে। এই পূর্ব পদে অব্যয় প্রধান থেকে যে সমাস হয় সেই সমাসের নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। ওকে? আমাদের শুধু বহুব্রীহিটা বাকি থাকলো, বহুব্রীহিটা আমরা পরে করব। এখন তোমরা চলে আসো, তোমাদের আমি কিছু আমি সবার আনসার দিয়ে দিব, সমস্যা নেই। তোমাদের মেসেজ দেখে আমি ওই লিঙ্কে পাঠিয়ে দেবো আনসারগুলো, সমস্যা নেই। তোমরা কোশ্চেন করতে পারো। এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে, তোমরা দেখবা যে আমি কিছু সিলেবাস দিয়ে দিয়েছি। এক নম্বর, তোমরা অনলাইনে তোমাদের এমসিকিউ পরীক্ষা হচ্ছে। এই এমসিকিউ পরীক্ষার মধ্যে তোমাদের দুটো গদ্য দেওয়া হয়েছে, দুটো কবিতা দেওয়া হয়েছে। অর্থাৎ গদ্য হচ্ছে লাস্ট একটা নিয়তি, আর একটা সম্ভবত মানে লাস্ট গদ্যটা
সাহিত্যের রূপরীতি অথবা লাইক দ্যাট। তো এই গদ্য দুটো খুব ভালো করে পড়ানো হয়েছে এবং কবিতাও দুটো দেওয়া হয়েছে, একটা জননী সাহসী বাংলা আর একটা হচ্ছে স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো। আর সমগ্র নাটকটা পুরোপুরি দেওয়া আছে। এখান থেকে তোমাদের চারটে দুটো গদ্য এবং দুটো কবিতা থেকে তুমি মনে করো 20টা কোশ্চেন পাবে, আর নাটক থেকে পাবে 30টা কোশ্চেন। এই হচ্ছে তোমার এমসিকিউ। এই এমসিকিউগুলো তোমরা যদি ভালো করো তাহলে জানো যে তোমাদের উৎসাহিত করার জন্য, উৎসাহ প্রদান করার জন্য আমরা প্রাইজ বোর্ড অথবা বেশ কিছু গিফটের ব্যবস্থা করেছি। তো আশা করি তোমরা এখানে পার্টিসিপেট করবে এবং বাংলা ব্যাকরণের যে অংশটা আমরা কাজ করেছি ভালো করে শোনো। এই অংশে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের লাস্ট যে পরীক্ষাটা ছিল এটা পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ে দেখো বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের জন্য সেখানে বাগধারা আছে, এক কথায় প্রকাশ আছে, বিপরীত শব্দ আছে, তারপরে তোমার বাক্য, এগুলো কিন্তু আমরা মোটামুটি শেষ করিয়েছিলাম। ওখানে দুটো তিনটে চ্যাপ্টার আছে, একটা হচ্ছে বাচ্য, একটা উক্তি, একটা বিরাম চিহ্ন আর একটা বাক্য রূপান্তর। এইগুলোই মনে একটু হার্ড, আর সবগুলো কিন্তু তোমাদের জন্য এবং তোমরা ইচ্ছে করলে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো ওই জায়গায় সম্ভবত আরেকটা আছে অনুসর্গটা আমরা কখনোই করি নাই। এই অনুসর্গটা আমরা এর মধ্যে তো সময় পাচ্ছি, এর মধ্যে আমরা সবগুলো নিয়ে একটা ক্লাস তোমাদের নিয়ে নেব। আর একটা ভালো করে খেয়াল করবে যে তোমরা অনেকেই জানো যে আমরা কারক, সমাস এবং প্রত্যয় এই তিনটে অধ্যায় থেকে আমরা কোশ্চেন করছি, এবং আমি কিন্তু বলেই দিলাম এই তিনটে থেকে আমি 50 মার্কসের মধ্যে অন্তত পক্ষে তোমাদের এখানে 15টা কোশ্চেন থাকবে, প্রত্যয় থেকে, সমাস থেকে এবং তোমার কারক থেকে। অ্যাটলিস্ট আমি এই তিনটে থেকে 15টা কোশ্চেন দিব, 15টা কোশ্চেন তোমাদের এখানে থাকবে, আর বাকি অংশটা কিন্তু তোমার ওই পঞ্চম অধ্যায় থেকে থাকবে। আর এইগুলো যাদের প্র্যাকটিসের দরকার হবে, যদি কোনো জায়গায় কারো সমস্যা থাকে তাহলে তোমার লিঙ্কে পাঠাও এবং প্রবলেমগুলো আমাকে জানতে হবে, প্রবলেমগুলো পাঠাও। আমি এই প্রবলেম দেখে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। আগামী ক্লাসে আমাদের এই বহুব্রী সমাজটা শেষ করে আমরা ইনশাল্লাহ আবার প্রত্যয়ে ফিরব, কারণ প্রত্যয় আমাদের কমপ্লিট হয় নাই। আমি যে সেকশনগুলো নিয়ে এই সেকশনগুলো করিয়েছিলাম, আমি তোমাদের সব সারি করিয়েছিল, কিন্তু এই প্রত্যয়তে আমাদের সবারই আর একটু রিভিশন দরকার আছে। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবো, ততক্ষণ ভালো থাকবে। খোদা হাফেজ।